অন্তর্বর্তী সরকারকে আমরা বলি, বাংলাদেশের পানির ন্যায্য হিস্সা নিয়ে জাতিসংঘের কাছে যান। ভারত ন্যায্য পানির হিস্সা দিতে চায় না, এটা খুব পরিষ্কার। এবং আমরা জানি সেই চুক্তিতে গ্যারান্টি ক্লজ সহ বাংলাদেশের পানির একটা মোটামুটি ন্যায্য হিস্সা পাওয়ার একটা বিধান ছিল, কিন্তু সেটা স্বল্প সময়ের জন্য ছিল। দ্রুতই সেই অবস্থার বদল করে গেছে। ভারত ন্যায্য পানির হিস্সা দিতে চায় না, এটা খুব পরিষ্কার। ফারাক্কা বাদ করারই কোনো ন্যায্যতা ছিল না। আপনারা হয়তো অনেকেই ইতিহাসটা জানেন। ভারতেরই একজন প্রসিদ্ধ প্রকৌশলী কপিল ভট্টাচার্য, তিনি ইতিহাস লিখে গেছেন যে কিভাবে এই ফারাক্কা বাঁধের বিষয়টি সামনে এসেছে। ব্রিটিশ আমলের একজন প্রসিদ্ধ প্রকৌশলী স্যার উইলিয়াম উইলকক্স 1927 সালে এই গঙ্গায় বাঁধের প্রস্তাব করেছিলেন। তখন তিনি নদিয়ায় এই ব্যারাজের প্রস্তাব করেছিলেন। সেই ব্যারাজ গঙ্গার পানি প্রবাহের ক্ষতি করবে, সেই কারণে সেই সময় বাংলার এবং ভারতের প্রসিদ্ধ সকল প্রকৌশলীরা কিন্তু এর বিরোধিতা করেছিলেন। কিন্তু 47 সালে যখন ভারত পাকিস্তান আলাদা হয়ে গেল, তখন 48 সাল থেকে ভারত সরকার আবার গঙ্গায় বাঁধ দেওয়ার, কলকাতার বন্দরের নাব্যতার জন্য ভগীরথী দিয়ে পানি প্রবাহ করাবেন, ফেডারেল একটা ক্যানেল তৈরি করে সেই প্রকল্প হাজির করলেন। দুর্ভাগ্যের বিষয় হচ্ছে ভারতের তৎকালীন চিফ ইঞ্জিনিয়ার এস.সি. মজুমদার, যিনি একদা উইলকক্সের সেই নদিয়া ব্যারাজের বিরোধিতা করেছিলেন, তিনি 48 সালে এই ফরাক্কায় বাঁধ, যেটা স্থান হিসেবে আরো অনেক ক্ষতিকর, যদি বাঁধ দিতেই হতো, কপিল ভট্টাচার্য বলেছিলেন যে সেটা বরং নদিয়ায় অনেক বেশি নদীর জন্য অনুকূল হতো। কিন্তু ফরাক্কাতে বাঁধ দেওয়ার ব্যাপারে এস.সি. মজুমদার হয়ে উঠলেন প্রধান প্রকৌশলী। ফলে ফরাক্কা বাংলাদেশে যেমন ক্ষতি করেছে ভয়ঙ্কর ভাবে, আমাদের দীর্ঘমেয়াদী মরুকরণ, আমাদের একেবারে প্রাণের যে প্রথম অনুচক্রিকা, সবকিছু ধ্বংস করে দিচ্ছে, প্রাণের পুরো চক্রকে ধ্বংস করে দিচ্ছে। ওই ফরাক্কার বাঁধের কারণে সুন্দরবন গিয়ে তার প্রভাব পড়ছে। সেই ধাক্কা থেকে ভারত, পশ্চিম বাংলা, বিহার, এমনকি উত্তরপ্রদেশে রক্ষা পাচ্ছে। আজকে সারা দুনিয়াব্যাপী প্রকৃতি রক্ষা এখন মানব সভ্যতা রক্ষার গুরুত্বপূর্ণ এজেন্ডায় পরিণত হচ্ছে। এই প্রকৃতি না বাঁচলে মানুষের সভ্যতা বাঁচবে না। আমরা আগামী দিনটাতে দেখি যে মানুষ ঐক্যবদ্ধ হবে। এই কতিপয় লোভী, কতিপয় সংকীর্ণ জাতীয়তাবাদী স্বার্থ আধিপত্য বিস্তারের অস্ত্র হিসেবে যারা এইভাবে মানব প্রকৃতিকে ধ্বংস করেছে, মানুষের জীবনকে ধ্বংস করেছে, তাদেরকে মানুষ পরাজিত করতে সক্ষম হবে। বাংলাদেশের গণঅভ্যুত্থান সেই শক্তি দেখিয়েছে। আমরা আশা করি পুরো দক্ষিণ এশিয়া ব্যাপী, বিশ্বব্যাপী মানুষের উত্থান এই প্রকৃতিকে রক্ষা করার নতুন উদ্দীপনা, নতুন প্রতিজ্ঞা নিয়ে সামনে আসবে। কিন্তু এইসব কথা এখন ভারত সরকার শুনবে না। কাজে আমাদের সরকারকে, অভ্যুত্থানের সরকারকে পরিষ্কার পদক্ষেপ নিতে হবে। ভারত এই দেশের নতজানু সরকার বসিয়ে, দালাল বসিয়ে তারা দিনের পর দিন আমাদের সমস্ত অধিকার হরণ করেছে। আমাদের সন্তানেরা প্রাণ দিয়ে বলে দিয়েছে এই রকম পতানত পররাষ্ট্রনীতি আর বাংলাদেশের মানুষ সহ্য করবে না। ভারতকে আমরা পরিষ্কার বলে দিতে চাই, বন্ধুত্ব আমরা রাখতে চাই ভারতের জনগণের সাথে। বন্ধুত্ব হয় মর্যাদার, সমতার ভিত্তিতে। আপনারা আমাদের সমস্ত অধিকার কেড়ে নেবেন আর তাকে বন্ধুত্ব বলবেন। আমরা ওটাকে বন্ধুত্ব বললে ওটা দাসত্ব। ওইটা শেখ হাসিনা করতে পারে, বাংলাদেশের মানুষ যে করবে না, দেখিয়ে গেছে। আর সেই শক্তির উপর দাঁড়িয়ে অন্তর্বর্তী সরকারকে আমরা বলি, বাংলাদেশের পানির ন্যায্য হিস্সা নিয়ে জাতিসংঘের কাছে যান। জাতিসংঘের তত্ত্বাবধানে সালিসি বিধান রেখে নতুন করে চুক্তি করতে হবে।
তার জন্য জনগণকে ঐক্যবদ্ধ করেন। আমরা আজকে দেখতে পাচ্ছি অন্তর্বর্তী সরকারের দায়িত্ব ছিল সমস্ত আন্দোলনকারী শক্তিকে একত্রিত করে বিচার, সংস্কার, নির্বাচনের মধ্য দিয়ে জনগণকে ঐক্যবদ্ধ করে এক নতুন বাংলাদেশের যাত্রা তৈরি করা। কিন্তু আমরা অন্তর্বর্তী সরকারের অনেক কর্মকাণ্ডই দেখতে পাচ্ছি যেন বিভাজন আবার নতুন করে তৈরি হচ্ছে। আপনারা তো কোনো রাজনৈতিক পক্ষ নন, আপনারা এমন কোনো আচরণ করবেন না যে জনগণের মধ্যে, আন্দোলনকারী শক্তিগুলোর মধ্যে যাদের সমর্থনে আপনারা আজকে এই দায়িত্বে আছেন রাষ্ট্র পরিচালনা, তাদের মধ্যে অনৈক্য তৈরি হয়। সুতরাং জনগণকে ঐক্যবদ্ধ রাখতে হলে গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থা লাগবে। তার জন্য বিচার দরকার, তার জন্য সংস্কার দরকার।